নির্বাচনের যে টানাপোড়েন তৈরি হয়েছে, বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, পরে গেলে তারা একটা শঙ্কা প্রকাশ করেছেন। আপনি জানেন দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা সহ যত দিন গড়াবে তত বিষয়টি আরো জটিল হবে কিনা, বিএনপির এই শঙ্কা কেন? বিএনপির শঙ্কা, কারণ এটা আপাতত একটু আগে গুজবের কথা বলেছেন, আমরাও কিছু কিছু কথা শুনতে পাই। বিএনপির একটা শঙ্কা হচ্ছে যত ইলেকশন যত দেরি হবে তত বিএনপির মাঠ পর্যায়ে জনপ্রিয়তা কমবে। তার কারণ হচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মী যতই কেন্দ্র থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রের একটা আন্তরিকতা আছে যে সমস্ত ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন ঘটনাকে যেগুলো আপনারা বলছেন, এগুলো এত নিরবিচ্ছিন্নভাবে ঘটছে সারা দেশে যে সেগুলো নিয়ে দলের পর্যায়ে থেকে একটা আন্তরিকতা আছে যেন এগুলো না ঘটে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো মহামারী আকারে ঘটছে। ফলে বিএনপির দিক থেকে একটা উদ্বেগ আছে যে ইলেকশন দেরিতে হলে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে। কারণ ইন দ্য মিন টাইম যেহেতু জামায়াত ইসলামী কাজ করছে, যেহেতু এনসিপি নতুন একটা দল হিসেবে এন্ট্রি নিয়েছে, গণ অধিকার পরিষদ আছে, ফলে এবার ইলেকশন, এটা তারেক রহমান সাহেব আরও 2-3 মাস আগে খুব রাইটলি বলেছেন, যেহেতু উনি অনেক প্রজ্ঞাবান মানুষ, উনি বলেছিলেন যে এবার ইলেকশন কিন্তু গিভেন না, বলা যায় না যে কী হবে, বিএনপি যাবে। সো এবার অনেক সুইং ভোট আছে, অনেক কিছু আছে, অনেক হিসাব আছে। সো এই সমস্ত দিক থেকে বিএনপির এই উদ্বেগটা আছে, এই কারণে তারা দ্রুত ইলেকশনটা চায়। কিন্তু দেখুন, সরকার কিন্তু এটা বলে নাই যে ডিসেম্বর ইলেকশন হবে না। তারা বলছে ডিসেম্বর টু জুনের মধ্যে, ডিসেম্বরও পরে। এবং আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে ডিসেম্বর ইলেকশন করেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আমরা যেই কথাগুলো বলেছি, যে অ্যাসুরেন্সগুলো চাচ্ছি, কারণ এবার ইলেকশনের এজেন্ডাটা হচ্ছে সংস্কারের ভিত্তিতে ইলেকশনটা হবে। কিন্তু ইলেকশন করে ফেলাটা একটা বড় সংস্কার। যেমন বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা নিয়ে 2 স্তরের সমস্যা আছে। একটা হচ্ছে যে কমিটমেন্ট বা আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, 3 জোটের রূপরেখা ইত্যাদি। আরেকটা হচ্ছে এটা পদ্ধতিগত প্রবলেম। হ্যাঁ, যেমন যে কিছু সংস্কার তো এই সরকার করে ফেলতে পারবে, যেগুলো কনস্টিটিউশনের সাথে রিলেটেড না, এগুলো এই সরকারি অধ্যাদেশ দিয়ে করে ফেলতে পারবে, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেগুলোকে মানে অনুমোদন করবে। তারপর হচ্ছে সংবিধান। এই সংবিধানটা আপনি কীভাবে সংস্কার করবেন? সংবিধান তো সংসদে গিয়ে আপনি সংস্কার করতে পারবেন না। সংবিধান সংস্কার করতে গেলে আপনাকে আইদার গণভোট করতে হবে অথবা গণপরিষদ নির্বাচনে যেতে হবে, যেটা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে স্প্রেডশিট, সেই স্প্রেডশিটের মধ্যে বলা হয়েছে। আমাদের দিক থেকে আমরা বলেছি যে ডুয়েল রোল পালন করবে সামনের যে নির্বাচিত বডি, তারা একই সাথে গণপরিষদ, একই সাথে আইনসভা। এটা একটা খুব সিম্পল সুন্দর প্রস্তাব, পৃথিবীতে অনেকগুলো দেশে ঘটেছে, আমাদের এই অঞ্চলে অনেকগুলো ইতিহাস আছে। আমরা দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কাছ থেকে এটার ব্যাপারে খুব ইতিবাচক ব্যাপার দেখি না। তারা এটার ব্যাপারে যে সমস্ত যুক্তি দিচ্ছে, এটা খুব একটা ধোপে টেকে না, যে আপনার কি এটা তো একেবারে নতুন দেশ হয় নাই, নতুন সংবিধান হয় নাই, সুতরাং কেন লাগবে? হ্যাঁ, আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত দেশ একাধিক আছে যারা 4টা-5টা গণপরিষদ করেছে, দরকার পড়লে করতে হবে। আপনার যদি মনে হয় যে এই কনস্টিটিউশন দেওয়ার হচ্ছে না, খোদ 31 দফার মধ্যে তো সংবিধানের প্রসঙ্গটা আছে, তো সেই সংবিধান কমিশন তো এখন হয়েছে, ফলে অন্তত একটা দফা তো বাতিল বিএনপির। তো এই কারণে কিন্তু আমরা বলি যে হ্যাঁ, এটা ঠিক যে এটা আসলে ফ্যাসিবাদের ওই সময় 31 দফা হয়েছে, এবং 31 দফা নিয়ে বিএনপি যেভাবে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, সংস্কারটা আমরাই প্রথমে বলেছি, ইতিহাস কিন্তু এত সরল না। আমরা তো গণতন্ত্র মঞ্চ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অন্যান্য অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম। আমরা জানি যে কীভাবে এই সংস্কারটা এসছে। প্রথমে গণতন্ত্র মঞ্চে 14 দফা, তারপর বিএনপি 27 দফা, তারপর বিএনপির 31 দফা, তারপর আলাদাভাবে গণতন্ত্র মঞ্চের 31 দফা। হ্যাঁ, এই হচ্ছে ইতিহাস। এখন বিএনপি বলছে যে আমরা সবার আগে সংস্কার বলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দলগুলো সংবিধান নিয়ে প্রশ্ন করার আগে বিএনপি কখনো এই সংবিধানে প্রশ্ন তোলে নাই। আপনি দেখবেন গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ জাসদ, মানে রব ভাইয়ের জাসদ, এই সমস্ত ছোট ছোট দল, তারা ছোট হতে পারে কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে ভীষণ পাওয়ারফুল। তারা কিন্তু এই 72 সংবিধান নিয়ে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছে, যেটার ব্যাপারে কিন্তু যেমন ধরুন আপা বলেছেন যে আমরা তো সকল সংস্কারে একমত হয়েছি, কিন্তু নির্বাচন সংস্কার যেটি, সেটিও একটা মৌলিক সংস্কার। কিন্তু মূল সংস্কারটাই বিএনপি বিরোধিতা করছে। এটা করার পরে অন্যান্য সকল সংস্কারে একমত হয়ে কোনো লাভ নাই। মানে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে, প্রধানমন্ত্রীকে আপনি জীবনে 2বার হতে পারবেন নাকি পরপর 2বার হতে পারবে, নারী আসন কয়টা থাকবে সংসদে, তারপর হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে কি থাকবে না, নিয়োগ কে দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, ইটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং। এইটা যদি নিয়োগ যদি আপনার হাতে থাকে, আপনি প্রধান নির্বাহী রাষ্ট্রের, এবং এরপরে আপনি নিয়োগ সব কিছু দিয়ে আপনি বললেন যে আমি তো বিচার বিভাগের সংস্কার চাই, আমি তো দুদকের সংস্কার চাই, আমি তো নির্বাচন কমিশনের সংস্কার চাই, হোয়ার এজ এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আপনার হাতে, তখন কিন্তু ওই সংস্কারগুলো টিকে থাকবে না। সুতরাং ফান্ডামেন্টাল সংস্কার হচ্ছে সংবিধানের সংস্কার। এটার ব্যাপারে বিএনপি কিন্তু মানে এই 72 সংবিধানের যে ক্ষমতা কাঠামো, যেটাকে আমরা বলছি যে একটু আগে আপাও বলে ফেলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এটা শুধু গত 16 বছর ঘটেনি, গত 16 বছরে এটার একটা চরম রূপ আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু আরও আগের থেকে 72 সংবিধান গোড়ার সমস্যা এটা, যে এখানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কোনোভাবেই মানে আটকানোর কোনো বন্দোবস্ত নাই। এবং ইলেকশন কমিশন এখানে ইলেকশনের ভাগ্য নির্ধারণ করে না। যেই রফ কমিশন এখানে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে এবং বিএনপি ক্ষমতায় এসছে, সেই একই রফ কমিশন বিএনপির অধীনে এসে খুবই ন্যাক্কারজনক নির্বাচন দিয়েছে। কেন? পার্থক্য হচ্ছে প্রধান নির্বাহী ক্ষমতাটা কার কাছে, তার ইন্টেনশন কি, তার উপর নির্বাচনের ভাগ্য বদলে যাচ্ছে। এই সমস্ত ইস্যু আছে, এগুলো খুব সিরিয়াস ইস্যু। এগুলোকে এখন এমনভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই সংস্কারের এই ব্যাখ্যাগুলো, এই আইডিয়াগুলো, যে এগুলোকে ফর দ্য টাইম বিং ওভারলুক করা যাবে, কিন্তু অ্যাট দি এন্ড এটাকে আপনি ওভারলুক করতে পারবেন না। কেন জুনে যাবে ভোট? সংস্কারে একমত হলে এটি 1 মাসেই সম্ভব, 7 দিনেও সম্ভব, সংস্কার আগেও ভোট হতে পারে। তাহলে আমরা সংস্কারে একমত হই, তারপর আপনি এই জুনে ইলেকশন করেন, অসুবিধা নেই, মানে ওই জুনে যেতে হবে না, আপনি এই জুনে ইলেকশন করেন। প্রশ্নটা তো হচ্ছে যে সংস্কারে তো আমরা একমত হতে পারছি না, এবং সংস্কার নিয়ে তো আমরা সিরিয়াসনেস দেখাচ্ছি না, মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবং ফান্ডামেন্টাল যে সংস্কার, মানে যেটা এবারকার গণঅভ্যুত্থানের প্রধান কথা, যে আপনাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, বিলোপ করতে হবে, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। তার অধীনে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো উদ্বেগ নাই। মানে এটা নিয়ে কোনো আমি অন্তত নিরুদ্বেগ যে বাংলাদেশে যে একটা ইলেকশন হবে, এবং এই যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো করবে, এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, এগুলো হচ্ছে এখন আনফর্চুনেটলি দিল্লির ল্যাঙ্গুয়েজ, মানে ভারতীয় সেনা প্রধানের ল্যাঙ্গুয়েজ, এটা বিনা সিক্রির ল্যাঙ্গুয়েজ, এটা ভারতীয় মিডিয়ার ল্যাঙ্গুয়েজ। এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তিনি যেই হন তার মুখে আমরা শুনতে পাই, তাহলে আমাদেরকে ভাবতে হয় আর কি, যে এটা কি কোইন্সিডেন্স অর ইজ দেয়ার এনি অ্যালাইনমেন্ট, আমরা জানি না। ঠিক আছে, ফলে বাংলাদেশের ট্র্যাক কিন্তু বাংলাদেশ ঠিক করবে, কিন্তু আমাদের দেখতে হবে যে দিল্লি 5 অগাস্টের পরে যে এখানে গ্রিপটা হারিয়েছে, এই গ্রিপটা আবার সে নানাভাবে কিন্তু তৈরি করতে চাইবে, নতুন মিত্র খুঁজতে চাইবে। সে বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সতর্ক থাকা উচিত, এবং এখানে বাংলাদেশের মানুষ আর সকল কিছু সহ্য করবে, কিন্তু যাকে মনে করবে যে সে দিল্লির সাথে অ্যালাইন্ড হয়ে পলিটিক্স করছে, তার কিন্তু বাংলাদেশে ভবিষ্যৎ নাই। মানে সেই রাজনৈতিক পলিটিক্যাল শব্দ দিল্লির এগেইনস্ট লোকি, না, এটা কোনো ব্ল্যাঙ্ক চেক না, মানে এটা সবসময় 16 বছর না, এটা সবসময় আপনি এরকম, তাই মানে এরকম না, নতুন নুরুল হক নূর তো রাইটলি বলেছেন ইয়ের কথা, আপনার ভূরাজনৈতিক বাস্তবতার কথা, এটা সবসময় প্রতিনিয়ত বদলাতে থাকে, এবং আপনি সবসময় মানে আজকে যার মিত্র কালকে তার শত্রু, কালকে যার শত্রু ছিলেন বা কালকে যার ভিকটিম ছিলেন আজকে তার মিত্র হয়ে যেতে পারেন, এইসব তো হিসাব নিকাশ আছে, এটা সবাই বোঝে। ঠিক আছে, আমরা মনে করি যে বাংলাদেশের প্রধান দল বিএনপি, মানে প্রধান ন্যাশনালিস্ট ফোর্স এখানে এখনো পর্যন্ত, এবং তার তৃণমূল পর্যন্ত যে নেতাকর্মীরা আছে, তারা মানে আসলেই দেশপ্রেমিক, এবং আসলেই হচ্ছে এখানে ইন্ডিয়ান আধিপত্যকে মানে না। কিন্তু রাজনীতি তো সবসময় তৃণমূল দ্বারা নির্ধারিত হয় না, অন্যান্য আরও অনেক ব্যাপার থাকে। আরেকটি আশঙ্কা যে 111-এর যে ব্লুপ্রিন্ট, না 111 আমি নুরুল হক নূরের প্রতি আই রেসপেক্ট হিম, এবং তিনি আমাদের এই সময় 18 সাল থেকে যারা তরুণদের যে রাজনীতিতে আসা, সেটাতে তিনি শুরু থেকেই ছিলেন, এবং আমরা তার সংগ্রামটা কাছ থেকে দেখেছি, এবং আমরা তাকে সমর্থনও করেছি, যখন মনে হয়েছে সমালোচনাও করেছি। কিন্তু আমি তার সাথে দ্বিমত করব যে এখানে 111 অ্যানালজিটা একেবারেই খাটে না এখন এই গণঅভ্যুত্থানের পরে। অনেক টেনশন থাকতে পারে, আপনার অনেক দ্বিমত থাকতে পারে যে ইলেকশনটা কেন ডিসেম্বরেই দিচ্ছেন না, কেন আপনি ইত্যাদি, এগুলো আমাদেরও বাদানুবাদ থাকবে, কিন্তু 111 ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। 111-এর সাথে যখন আপনি তুলনা করেন, যখন আপনি, এবং সবচেয়ে বেশি বিএনপির মুখ থেকে -2 কথা শোনা যায়, তখন যে বিপদটা হয়, আপনি আসলে আওয়ামী লীগকে ভিকটিমের মর্যাদা দেন, যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, আওয়ামী লীগের পতন ঘটে নাই, আওয়ামী লীগকে এখান থেকে ষড়যন্ত্রমূলক কায়দায় মাইনাস করা হয়েছে, এখন বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলছে, -1 হ্যাজ বিন ডান, এখন -2 চলছে, এরকম একটা ব্যাপার এসে দাঁড়ায়, এবং সেটাকেই 111 বলা হয় বাংলাদেশে। এই জিনিসটা থেকে বিএনপি, আমি গতকালকেও বলেছি একটা জায়গায়, আজকেও বললাম যে এখান থেকে বিএনপিকে সরে আসতে হবে, এই ধরনের চিন্তা প্রণালী থেকে। ইলেকশন বিএনপি চাচ্ছে, ফাইন, কোনো অসুবিধা নেই, একটা রাজনীতি, তারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত দল, তারা ইলেকশন চাইবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এই সময়ের বা বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে পাশে রেখে বা বিএনপির মতামতকে উপেক্ষা করে আসলে কি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা দেশকে বিএনপির মতামতকে তো উপেক্ষা করা হচ্ছে না, বিএনপিকে ওভার প্রায়োরিটাইজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে। মানে আপনি দেখবেন সেই শুরু থেকে ছাত্ররা যে সমস্ত দাবি জানিয়ে এসেছে, এই সংবিধান বাতিল করার ক্ষেত্রে, তারপর জুলাই প্রোক্লেমেশন দেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস বিএনপি চায় না, এই কারণে হয় না। সিম্পল অ্যাজ ইট ইজ। এটা কি এখন আমরা অন রেকর্ড, হয়তো আপাও একটু টেকনিক্যাল কথাবার্তা বলবেন, কিন্তু আমরা সবাই বাস্তবতাটা জানি। ঠিক আছে, বিএনপি নো বলেছে, এখন বিএনপির কারণ আছে হয়তো নো বলার, যে আমরা এই কারণে নো বলেছি, বাট হোয়াট এভার ইট ইজ, বিএনপি নো বলেছে, হয় নাই, এই হচ্ছে বাস্তবতা। ফলে বিএনপি কিন্তু প্রায়োরিটি পাচ্ছে, এবং আজ হাতে সময় কম। জি না, ঠিক আছে, ইটস ওকে। আমি যেটা বলবো যে আজকের এইটা যে, মানে আমি নুরুল হক নূর আরেকটু কম ডিসঅ্যাপয়েন্টেড হলে পারতেন, কারণ আজকেরটা আসলে বিএনপির সাথে হয়েছে মিটিংটা। সো আমরা দেখেছি যে এইটা বিএনপির তাগিদ ছিল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার। আপনাকে